হাতের লেখা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বুঝতে পারছো কি? বেশ, খুব খুব ভালো হাতের লেখা, একটু বুঝে নিও, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এবার বলো, কারো কিছু বলার, জিজ্ঞাসার কি একটা কি বলতে যাচ্ছিলে? তোমাদের মূলত সমাস যে ধরন আসে, দেখো একটা কথা বলি, অনেকে নেট সেট পড়াশুনো করছো বা করেছো, তাই তো? নেট সেটটা তোমরা পড়েছো। নেটে, নেট বা সেট, সেটের ক্ষেত্রে যেমন ধরনের প্রশ্ন হয় তেমন কিন্তু প্রশ্ন এখানে হবে না। কি বললাম বোঝা গেল? একেবারে নর্মাল, কিন্তু তার মধ্যে কিছু জিনিস আমাদের একটু ভালো করে জানতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল ব্যাপার। দেখো, সমাস, সমাস কথার অর্থ কি? অর্থ সংক্ষেপ, ঠিক আছে? আচ্ছা, সমাসের ক্ষেত্রে ব্যুৎপত্তি নির্ণয় করলে কি হয়? ব্যুৎপত্তি মানে কি? ব্যুৎপত্তিটা কে বল, ব্যুৎপত্তি মানে কি? বলো, ব্যুৎপত্তি মানে কি? হ্যাঁ, হ্যাঁ, সমপূর্বক অস যুক্ত অ, এখানে হচ্ছে ঘ উম। আচ্ছা, এরকম একটা দেখা যাচ্ছে কি, ওটা কালারটা দেখা যাচ্ছে সমপূর্বক। হ্যাঁ, 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 আচ্ছা, বেশ। সম, তারপরে পূর্বক অস যুক্ত অ, ব্র্যাকেটে ঘ উম। এই অসের এইখানে একটা রুটোবার চিহ্ন বসে সচরাচর। আচ্ছা, এইখানে একটা এই ছোট্ট দাগ দিয়েছি, একটা ছোট দাগ দিয়েছি না? সেই দাগটাকে কি বলে জানো? হ্যাঁ, পূর্বক। কে দেখতে পাচ্ছ না? সবার কি একই? তোমার নেটওয়ার্কে সমস্যা হচ্ছে হয়তো বা। হ্যাঁ, 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 স্ক্রিনটা একটু বড় করে নাও, তাহলে আড়াআড়ি করে নাও, সব থেকে সুবিধা হবে। ওটাকে রোটেট করো, দেখো উপর থেকে নিচে একটা অপশন, মানে উপর থেকে টানো, টেনে দেখো ওখানে রোটেট অপশন আছে, ঠিক আছে? এইরকম একটা চিহ্ন কারোর 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 ক্ষেত্রে থাকে। এই চিহ্নটা ক্লিক করো, দেখবে যে ঘুরে যাচ্ছে, স্ক্রিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? রোটেট হয়ে যাচ্ছে। রোটেট করার পরে ওটাকে প্রিন্ট করে নাও, ঠিক আছে? তাহলে এই যে ছোট্ট একটা দাগ দিয়েছি, এই দাগটাকে বলছি আমরা পূর্বক, তাই তো? পূর্বক বলছি। এবার একটা জিনিস বলো, একটা জিনিস, ব্যুৎপত্তি শব্দের অর্থ কি? ব্যুৎপত্তিটা আসলে কি? ব্যুৎপত্তিটা কি? বলো, ব্যুৎপত্তিটা কি? কে বলবে? এক্স্যাক্টলি তাই। এটা হচ্ছে ব্যুৎপত্তি, অনেকে বুঝতে পারে না, পরীক্ষায় দিয়ে দেয় ব্যুৎপত্তি শব্দটির অর্থ কি, বা বলতে পারে সমাস শব্দটির ব্যুৎপত্তি, অনেকে বুঝতে পারে না, বা ব্যুৎপত্তি শব্দটা না দিয়ে হঠাৎ করে বলল প্রত্যয়, প্রত্যয় নির্ণয় করো, তখন কিন্তু এই যে এটা দিয়েছি সমপূর্বক,
অস যুক্ত অ বা ব্র্যাকেটে দিয়েছি ঘং, সংস্কৃত হলে হচ্ছে ঘং, ঠিক আছে? তাহলে পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবারে একটা জিনিস দেখো, আমি একটা উদাহরণ দিই। কাঁচা যে কলা ইজ ইকাল টু কাঁচ কলা, ঠিক আছে? কাঁচা যে কলা ইজ ইকাল টু কাঁচ কলা। দেখো এখানে একটা উদাহরণ আমি প্রথমে টেনে নিয়ে এসেছি, সেই উদাহরণটা নিয়ে কিছু একটা আমি বলতে চাইছি। দেখো এখানে তোমরা সবাই কম বেশি জানো এই যে অংশটা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সমাসবদ্ধ পদ। আর একটা নাম আছে, কি পদ, কি নাম? না সমস্ত সমস্ত পদ। ক্লিয়ার হলো? একটা বড় বাক্য এখানে দেওয়া আছে, সেটাকে আমরা কি করলাম? সংক্ষেপ করলাম। সংক্ষেপ যেটা করছি সেটাকে বলছি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, ঠিক আছে? এবারে আসো, এই যে বড় বাক্যটা বলছি এটাকে কি বলবো আমরা? ব্যাস বাক্য। এর আর একটা নাম বলছি বিগ্রহ বাক্য। বলতে পারি তো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আবার অনেকে বলে সমাস বাক্য, সমাস বাক্য। তিনটে অংশ আমরা পেলাম, এখনো শেষ হয়নি। এখানে কি পাবো এখনো? দেখো কাঁচা ব্যাস বাক্য পেলাম, সমাসবদ্ধ পদটাকে যদি বিশ্লেষণ করা হয় যে অংশগুলো আমরা পাচ্ছি তাকে বলছি হচ্ছে ব্যাস বাক্য, মানে যে সমগ্র একটা বাক্য পাচ্ছি সেই বাক্যটাকে বলছি ব্যাস বাক্য। এর মধ্যে প্রথমে একটা অংশ আছে, এটাকে বলে পূর্ব পদ। পরের যে অংশটা আছে এটাকে কি বলবো? পরপদ বা উত্তর পদ। এই অংশটা কি থাকলো? একদমই নয়, সংযোজক। এটা কখনো বাক্যে বসতে পারে, কখনো বসতে পারে না, সংযোজক, ঠিক আছে? এটা আর একটা কথা বলি তো, এই যে কথাটা একটু আগে টুটুন বলল এখানে আর একটা পদ হয় এখানে, সেটাকে বলা হচ্ছে মধ্য পদ। এটা কখনো কখনো আসে, যেমন সংযোজকটা কখনো কখনো, কখনো না বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, তেমনি এখানে মধ্যপদটাও থাকে। এইবার প্রশ্ন তাহলে পূর্বপদ কাকে বলে? এটা আমরা বলতে পারি যে ব্যাস বাক্যের প্রথম যে পদটা থাকে তাকে পূর্বপদ বলে, বলা যায়? ব্যাস বাক্যের প্রথম যে পদ থাকে তাকে পূর্বপদ বলা হয়, ব্যাস বাক্যের শেষে বা অন্তে যে পদটা থাকে তাকে বলা হয় পরপদ বা উত্তরপদ, ঠিক আছে? আর ব্যাস বাক্যের মাঝখানে যে পদটা থাকে তাকে বলা হয় মধ্যপদ। একটা উদাহরণ দিই, মধ্যপদ যে আছে এটা তো প্রমাণ করতে হবে। দেখো আমি, তুমি ও সে ইজ ইকুয়াল টু আমরা, হতে পারে? মধ্যপদ কি পেলাম আমরা? পেয়েছি। তাহলে এখানে কারোর বুঝতে সমস্যা আছে এই পর্যন্ত? বলো।
বেশ, এবারে এবারে আমরা বেসিক্যালি সমাসের যে অংশগুলো সেটা পেলাম, সেই অংশগুলো সম্পর্কে আমরা পড়লাম। ঠিক আছে, তাহলে এবার যদি বলা হয় রাজা ও রানী, রাজা ও রানী, আমি একটা বাক্য দিলাম, এর মধ্যে কোনটা কোন পদ সেটা বলতে হবে, বলো কে বলবে? এই এই যে সমগ্র অংশটা, এটাকে কি বলে? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই অংশটাকে কি বলবো? এই অংশটা কি বলবো? সংযোজক। এবার কোথাও কোথাও অব্যয় বসে কিন্তু, হ্যাঁ, এটাকে সংযোজক অব্যয় বলে। ও কিন্তু কোথাও কোথাও আছে, যেমন যিনি তিনি বসছে, সেটা কিন্তু সংযোজক হিসাবে থাকছে, সংযোজক সাপেক্ষ অব্যয়, সাপেক্ষ শব্দযোগ। আচ্ছা, এই অংশটাকে কি বলি আমরা? বেশ, এইগুলোই নর্মালি আমাদের জানা দরকার। চলো এবার পরের পেজ চলো, বলো। হ্যাঁ, দ্বন্দ্ব সমাস ছিল, ঠিক। হ্যাঁ, সাধারণ কর্মধারায় কাঁচা যে কলা যে আছে মাঝখানে, এগুলো সব আসবো আমরা। আচ্ছা, এবারে একটা জিনিস আমি একটু বলে দিই, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি হর্ষি না দীর্ঘিকার হয়? দীর্ঘি না? সুনীতি কুমার, উনি কি বলছেন যে সমাসটাকে চারটে ভাগ করা যায়, চারটে না তিনটে ভাগ করা যায়। ঠিক আছে, তিনি সমাসটাকে তিনটি ভাগ করছেন। একটা হচ্ছে সংযোগমূলক, সংযোগমূলক, ঠিক আছে, একটা হচ্ছে বর্ণনামূলক, আর একটা ব্যাখ্যামূলক। এই তিনটে ভাগ করছিল, ঠিক আছে। এবার ব্যাখ্যামূলকের মধ্যে উনি কতগুলো সমাসের কথা রেখেছেন। আমরা দেখো, আগে যে সমাস আমরা পড়ে এসেছি সেখানে সমাসটাকে ছটা ভাগে ভাগ করা যেত, তাই তো? সমাসটাকে কটা ভাগ করা যেত? ছটা ভাগ। তোমরা নিশ্চয়ই পড়েছো। এখন কিন্তু ক্লাস 8-এর বই যদি দেখো তাহলে সেখানে 8টা দেওয়া আছে, আর ক্লাস 10-এর বই যদি দেখো তাহলে সেখানে 9টা। আর যদি তুমি আমাদের কি জানো ভাষা চর্চা, ওই যে রামেশ্বর স্বর বই দেখো বা অন্যান্য যে সমস্ত অথেন্টিক বই দেখো, সেখানে কিন্তু ওনারা এক একজন এক এক রকম, যেমন রামেশ্বর স্বরে দেখবে যে 6টা ভাগ রয়েছে, ঠিক আছে, এরকম ভাগ তোমরা পাবে। আমরা এই 9টা ধরে চলবো, যদিও 9টার মধ্যে 6টা হচ্ছে মেন, আর বাকি যে 3টে পাবো সেই 3টে কিন্তু দেখবে যে ওইগুলোরই সাব পার্ট। যেমন আমি যদি একটু আসি, সমাস, প্রথমে কি বসালাম? দ্বন্দ্ব, তারপর দ্বিগু, তারপর তৎ পুরুষ, তারপর
কর্মধারয়, তারপর বহু ব্রীহি, আর কি বাকি আছে? দ্বন্দ্ব দ্বিগু তৎপুরুষ, কর্মধারায়, বহুব্রীহি আর অব্যয়ীভাব, তাই তো? অব্যয়ীভাব সমাস, এই ছটা কিন্তু প্রধান। এছাড়া আর কি কি পাচ্ছি আমরা? এছাড়া আর কি কি পাচ্ছি? একটা হচ্ছে অলুক বা অলোপ, একটা হচ্ছে নিত্য, আর একটা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। মোটামুটি কি ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? বলো, এখানে কারোর বুঝতে সমস্যা আছে? আমরা যে সমাসগুলো পেলাম, এই যে সমাস, এইগুলোর কতকগুলো ভাগ উনি মোটামুটি ভাবে এই তিনটে ভাগ করে দিয়েছেন। কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ঠিক আছে, এবার এই ব্যাখ্যামূলক সমাসের মধ্যে উনি তৎপুরুষ সমাসকে রেখেছেন। ঠিক আছে, তারপরে দ্বিগু সমাস, কর্মধারায় সমাস, অব্যয়ীভাব সমাস, এগুলোকে রেখেছেন। আর বহুব্রীহি সমাসকে বর্ণনামূলক সমাস, আর ব্যাখ্যানমূলক সমাস ওটাকে আলাদা করে একটা, সংযোগমূলক সমাস একটা আলাদা পার্ট রেখেছেন। ঠিক আছে, তাহলে এইখানে যদি প্রশ্ন করে যে ব্যাখ্যানমূলক সমাসের মধ্যে কোনগুলো পড়ছে, এখান থেকে শুধুমাত্র যদি তুমি বহুব্রীহি সমাসটাকে আলাদা করো বর্ণনামূলকের মধ্যে, বহু ব্রীহি, এই বহুব্রীহি বাদ দিয়ে বাকি এই পাঁচটা যে সমাস রয়েছে সেটাকে ব্যাখ্যানমূলক সমাসের মধ্যে ফেলছে। ঠিক আছে, এখানে কারোর বুঝতে সমস্যা আছে? বলো একবার। আসলে ব্যাখ্যা করা বর্ণনা করা এইসব নানান বিভাজনের মধ্যে গেছেন। এবার দেখো, আমাদের যেহেতু নেটের সিলেবাস নয়, তার জন্য আমি ওই দিকটার ভিতরে ঢুকছি না, নর্মাল শুধু এইটুকুনি জানাচ্ছি। যদি কোনো কারণে ব্যাকরণ থেকে এরকম কোনো কিছু তোলে তাহলে সমস্যা হতে পারে, ওই জন্য আমি এইটুকুনি আটকে রাখ, মানে জাস্ট দিয়ে দিলাম। আমি কি বললাম বোঝা গেল? এবার তুমি প্রশ্নটা কি করছো যে ব্যাখ্যামূলক আর বর্ণনামূলক কি আলাদা, এরকম কিছু ব্যাপারটা পাচ্ছ? হ্যাঁ, আলাদা কিছুই নয়। ওনার কাছে উনি একটা সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করেছিলেন। ঠিক আছে, সেখানে এই বহুব্রীহি সমাসকে একভাবে ধরছেন, আর বাকিগুলো সব প্রায় একই এই অর্থে ধরছেন। ঠিক আছে, তার জন্য এই ব্যাখ্যামূলক বলে উনি আলাদা একটা পাঠ করছেন, যেখানে বিশ্লেষণ করা হচ্ছে, আর বর্ণনা মানে যেখানে মানে কোনো কিছু হচ্ছে, যা কিছু হচ্ছে সেটাকে আমরা বর্ণনা করছি, এইভাবে একটা ডিসকাস করা হচ্ছে। কি বললাম বোঝা গেল? মোটামুটি ভাবে এইরকম ভাবে উনি ধরছেন। এই নিয়ে পরে একদিন নেটের কোনো ক্লাসে আমরা আলোচনা করব যে উনি এইগুলোকে কেন, কিভাবে ধরছেন এবং কি জন্য ধরছেন। আর বর্ণনার ব্যাখ্যাটার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা এখানে মোটামুটি দ্বন্দ্ব পেলাম, দ্বিগু পেলাম, তৎপুরুষ পেলাম, কর্মধারায়, বহুব্রীহি পেলাম, অব্যয়ীভাব, আর বাকি এই যে তিন প্রকার, এটা এর সঙ্গে এখন বর্তমানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, পরের পেজে চলো, পরের পাঠ। আমরা প্রথমে দ্বন্দ্ব সমাসটা পড়ব। দ্বন্দ্ব, হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো, ব্ল্যাক কালারটা ইউজ করবো তাই বলছো? এটা আসলে এমন একটা পেয়েছি। এমনি কি সবারই অসুবিধা হচ্ছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমি চেক করছি তো, সেটাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি নেটওয়ার্কের জন্য এরকম হচ্ছে না তো। আচ্ছা, যাই হোক, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব দেখা যাচ্ছে এবার। দ্বন্দ্ব শব্দটার
প্রত্যয় বা ব্যুৎপত্তি যদি নির্ণয় করি তাহলে এখানেও কিন্তু দি যুক্ত দি, এটা কিন্তু কি পাচ্ছি আমরা, ব্যুৎপত্তি যখন নির্ণয় করছি সেটা পাচ্ছি। ঠিক আছে, দ্বন্দ্ব দি যুক্ত দি, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের ব্যুৎপত্তি। আচ্ছা, এবার কতগুলো বিষয় একটু বলি। একটা উদাহরণ দেওয়ার আগে বলে নিই, আমরা জানি যে একটা সমাসে কি থাকে, পূর্ব পদ প্লাস উত্তর পদ ইজিক্যাল টু সমাস হচ্ছে, তাই তো, সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ। এবার মনে রাখবে, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং উত্তর পদ, এই যে দুটো পদ দুটোই প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে এখানে, তার মানে দুটো পদই কিন্তু প্রাধান্য পাবে। ঠিক আছে, পূর্বপদও প্রাধান্য পাবে, উত্তর পদও প্রাধান্য পাবে। আর মনে রাখবে, এই যে প্লাস চিহ্ন দিচ্ছে এখানে ও এবং আর এই ধরনের কিছু অব্যয় পদ কিন্তু ব্যবহৃত হবে। ঠিক আছে, একটা উদাহরণ, চলো, একটু আগে একটা উদাহরণ আমি দিয়েছিলাম, রাজা রানী। আচ্ছা, আমি আর একটা উদাহরণ দিই, ছেলে ও ছেলে ও মেয়ে কি হবে, ছেলে মেয়ে। তাহলে এখানে দেখো, পূর্বপদ যেটা আছে ছেলে এবং পরপদ মেয়ে, এই দুটোই কিন্তু প্রাধান্য পাচ্ছে এইখানে এসে। তাহলে প্রশ্ন একটা আসতে পারে যে কোন সমাসে সমস্ত পদই, মানে পূর্বপদ এবং পরপদ উভয় পদই প্রাধান্য পায়? কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় দেয়, মনে রাখতে হবে। এবারে তাহলে দ্বন্দ্ব সমাসে আমরা বুঝতে পারলাম যে দুটো পদ থাকবে। বলে রাখি, এই যে পদটা, এটা কোন পদ, এটা বিশেষ্য, পরেরটা বিশেষ্য। তাহলে দেখো, এই যে সমস্যমান পদ আছে, সেই সমস্যমান পদে দুটো বিশেষ্য যেমন ব্যবহার করতে পারি, তেমনি দুটো বিশেষণও ব্যবহার করতে পারি। একটা বিশেষ্য একটা বিশেষণ, একটা বিশেষণ একটা বিশেষ্য ব্যবহার করতে পারি। তাহলে এই ব্যাপারটা একটু কি ক্লিয়ার হলো? তার মানে আমরা বলতে পারি যে প্রাধান্য পাবে হচ্ছে পূর্বপদ এবং উত্তর পদ উভয় পদই প্রাধান্য পাবে। আর চেনার উপায় হচ্ছে ও এবং আর এই ধরনের শব্দ আমরা এখানে পাবো। ঠিক আছে, এটা এই দুটো মনে রাখো, তাহলেই হবে হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবার দ্বন্দ্ব সমাসের আমরা শ্রেণীকরণে যাব, শ্রেণী বিভাগে যাব। ঠিক আছে, হ্যাঁ বলো। বলো, ছেলে মেয়ে, বিপরীতার্থক দ্বন্দ্ব। আচ্ছা, এবার আমরা একটা একটা করে শ্রেণীকরণের মধ্যে যাব। চলো, একটা কথা বলে দিই যে দ্বন্দ্ব সমাসে শুধুমাত্র বিশেষ্য বিশেষণ বা বিশেষণ বিশেষণ অথবা বিশেষ্য বিশেষ্য অথবা বিশেষ্য বিশেষণ অথবা ক্রিয়া, মানে দুটো পদই ক্রিয়াপদ হবে, এরকম কিন্তু দ্বন্দ্ব হয়। যেমন হাটে বাজারে, হাট বাজার হতে পারে, তো হতে পারে। আবার একটা কথা বলে দিই এই প্রসঙ্গে, তোমরা যেটা বললে সমার্থক দ্বন্দ্ব, অনেকে বুঝতে পারছে না যে এটা কি আসলে। শ্রেণীকরণ হচ্ছে, একটা একটা করে আমরা ঢুকবো এবার।
এবার একটা উদাহরণ কিন্তু একাধিক জায়গায় ব্যবহার হতে পারে, তোমাদের উদাহরণগুলো আগে দেখতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে তুমি অন্যদিকে যাও। আগে উদাহরণ দেখবে এবং তার সঙ্গে অপশনটা দেখবে যে কি অপশন দিচ্ছে, অপশনের সঙ্গে মিলিয়ে তুমি এবার করো, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলো প্রথমে আমরা শ্রেণী বিভাগে চলে যাই। আচ্ছা, এই যে একটু আগে বললাম হাট ও বাজার ইজ ইকুয়াল টু হাট বাজার। আচ্ছা, হাট মানেই তো বাজার, হাট মানে কি বাজার? হাট মানে বাজার। তাহলে এইটাকে আমরা শ্রেণীভাগের প্রথম একটা বলতে পারি তো যে সহার্থক দ্বন্দ্ব। বলতে পারি সহ অর্থ বোঝাচ্ছে দুটো পদ দিয়ে। হাট মানেই বাজার, কারণ হাটেও যা হয় বাজারেও তাই, বিক্রি ক্রয় মানে ক্রয় বিক্রয়ের ব্যাপারটা থাকে, তার জন্য আমরা এটাকে সহার্থক দ্বন্দ্ব বলতে পারি। 2 নম্বর দেখো, তাহলে কি বললাম, সহার্থক মানে কি, সহ অর্থ, সহ প্লাস অর্থ বোঝাবে, তার জন্য সহার্থক দ্বন্দ্ব। এবার পাপ দেখো তো পাপের বিপরীত শব্দ পূর্ণ হয় কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভাবতে ভাবতে এগুলো সব চলে যায়। আচ্ছা, পাপ পূর্ণ, আচ্ছা পাপের বিপরীত শব্দ কি পূর্ণ হবে বলো? তাহলে বিপরীতার্থক দ্বন্দ্ব দিতে পারি আমরা এটাকে। বলতে পারি এটাকে বিপরীতার্থক দ্বন্দ্ব। সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? আরো কিছু উদাহরণ দিতে হবে। কে বুঝতে পারছো না বলো? বুঝতে পারছো না? আচ্ছা, বেশ বেশ বেশ, আরো 2-1টা উদাহরণ আমি বলি, তোমরাও 2-1টা উদাহরণ বলো দেখি। একদম, দিন রাত, হাসি কান্না, গুড। স্বামী স্ত্রী আছে, স্বামীর বিপরীত শব্দ স্ত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিলনাত্মক তো হবে, আমি বললাম না একই উদাহরণ তুমি অনেক জায়গায় ব্যবহার করতে পারো। হ্যাঁ, কিন্তু স্বামীর বিপরীত শব্দ তো স্ত্রী, ভাইয়ের বিপরীত শব্দ যেমন বোন বলছি, তাই না? আচ্ছা, এবারে বিপরীত হলো, সমার্থক হলো। আচ্ছা, আর একটা দ্বন্দ্বের কথা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব। এইখানে একটা মজার বিষয় আছে, ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব। ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব বলতে এখানে 4টে ভাগ করা হচ্ছে। সহচর দ্বন্দ্ব, সহচর দ্বন্দ্ব, সহচর মানে কি সঙ্গে সঙ্গে যাবে, ধরো নাম গান, বা বলা হলো ছেলে ছোকরারা, ছোকরা, ঝড় জল, এগুলো দেখো, হ্যাঁ এগুলো দেখো পাশাপাশি যাচ্ছে, যাচ্ছে কি সঙ্গে সঙ্গে চলবে, এই অর্থে যখন বোঝানো হচ্ছে তখন সেটাকে বলছে সহচর। দেহ মন, খুব গুরুত্বপূর্ণ, দেহ মন ইম্পর্টেন্ট কিন্তু, দেহ ও মন, দেহ
মন। ঠিক আছে, সহচর গেল, এবার আসো অনুচর। অনুচর দ্বন্দ্ব। আচ্ছা, অনুচর মানে কি? দেখবে প্রায় কাছাকাছি অনুগামী হবে। যেমন চেয়ার থাকলে তার সঙ্গে আরেকটা জিনিস দরকার হয়ে পড়ে, কি বলতো? টেবিল। দেখবে যে চেয়ারের সঙ্গে যদি একটা টেবিল থাকে তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়ে যায়। তো এই জন্য এখানে চেয়ার ও টেবিল ইজ ইকুয়াল টু চেয়ার টেবিল। চেয়ার ও টেবিল ইজ ইকুয়াল টু চেয়ার। আমি একটা জিনিস বলি, ব্যবহার করতেই পারি, সেটা কি সমাস হবে? তুমি শুধু চেয়ার ব্যবহার করছো, তাহলে সমাস হবে কি করে? এবার সহচর, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছে এরকম, সহচর মানে হচ্ছে সঙ্গে যাবে, অনুচর মানে সেটার পাশাপাশি এটা হলে ওর পাশাপাশি ওটা দরকার হতে পারে। হ্যাঁ, হতে মানে আসতে পারে বা ওর পাশাপাশি থাকতে পারে, নাও থাকলে চলবে। এই যে আরো উদাহরণ দিচ্ছি আমি, তোমার ঘটি বাটি। ঘটি থাকলে কি বাটি দরকার হয়ে পড়ে কি সব সময়ের জন্য? তারপরে কাপড় চোপড়, এই চোপড় অর্থে কাপড়ের সঙ্গে অন্যান্য জিনিস, কিন্তু তুমি যদি একটু খেয়াল করো শুধু কাপড়ও ব্যবহার করা যায়, যায় না? যায় না? ঠিক আছে। তারপরে দেখো খাল, খাল বিল। হ্যাঁ, যদিও এগুলো সব মানে সত্যি কথা বলতে এক একজন তার নিজের মতো করে ভাগ করেছে, এবং পরীক্ষায় কম বেশি আসে বলে আমি এটাকে মানে দিলাম আর কি। না হলে এটাকে অ্যাভয়েড করে চলে যেতাম, মাধ্যমিক হলে বলতাম ভাই ছেড়ে দাও, এভাবে দেয় না। আচ্ছা, এবার একটা দিয়েছে দেখো, বিকার অর্থ প্রকাশক দ্বন্দ্ব। এটা আমি দিচ্ছি না, জাস্ট মুখে বলছি, বিকার অর্থ প্রকাশক দ্বন্দ্ব। তার মানে এমন কিছু শব্দ ব্যবহার করা হবে যেগুলো একটা বিকৃত ভাব বা কিছু বোঝাবে, যেমন ফাঁক ফোকর, ফাঁক ও ফোকর। আবার কান্না, কাদা কাটা, ওলট পালট। দিয়ে দেবো, এটা দিয়ে দিই। বিকার, বিকার অর্থে দ্বন্দ্ব। ঠিক আছে, বিকার অর্থে দ্বন্দ্ব কি পাচ্ছি আমরা? একটু অন্য উদাহরণ দিই, জারি জুড়ি বা গাল গল্পটা দিই। গাল ও গল্প, গাল গল্প। ঠিক আছে, কেউ আবার গাল গল্পে মজে যেও না যেন। আর একটা দিচ্ছে অনুকার। অনু, বিকার মানে একটা একটা মানে সাধারণভাবে মনে রাখবে কোন একটা জায়গায়। হ্যাঁ বলো, কি একজন কি বললে? অমিত কি বলছো? হ্যাঁ, একদম একদম, এই এই অর্থটা মনে রাখো, ভালো বলেছো, বাহ দারুণ কথা বলেছো, সম্পূর্ণ নয়। হ্যাঁ, সম্পূর্ণ নয়, কিছুটা একটা অসম্পূর্ণতা থেকে যাচ্ছে, কথার মধ্যে হতে পারে, বলার মধ্যে হতে পারে, বা যা যা শব্দ ব্যবহার করছে সেগুলোর মধ্যে। এই যেমন কাদা কাটা বলছে, হ্যাঁ, কাদা ও কাটা, এই ধরনের ভাঙা চোরা। ঠিক আছে, ভাঙা ও চোরা, বোঝা যাচ্ছে টুটুন? এই বাকি সবাই, দীপশিখা কথা বলছো না কেন? সবাই চুপচাপ রয়েছে। ইন্দিরা, জয়তী, হ্যাঁ জয়তিকা, মানিয়া, মৌমিতা, সবাই উত্তর দেবে যতটা পারবে, ভুল হোক, ভুল হতে হতে ঠিক হোক। ঠিক আছে, আরো অনেকে আছো যারা আমি নাম করলাম না, প্রত্যেকে
উত্তর দেওয়ার চেষ্টা করো, ভুল হোক। আমি বলছি আমার ক্লাসে যত ভুল উত্তর দেবে আমি খুশি হব। দুটো জিনিসে খুশি হই, একটা হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপ করে মনে করবে পরীক্ষার উৎসব, এই অর্থে ভেবে আনন্দ করতে করতে চলে যাবে, হয় পাস হবে না হয় ফেল হবে, দুটোর একটাই হবে, তার বেশি কিছু হবে না। অতএব মজায় থাকো, ফ্রি থাকো, দেখবে আস্তে আস্তে কখন উতরে যাচ্ছ, কোনো সমস্যা হবে না। আর দেখো, আমি এটা মনে করি যে পজিটিভ থিঙ্কিং তোমাকে ভালো দিকে নিয়ে যাবে, আমি সবসময়ের জন্য মনে করি, এবং আমি এটা বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, এটাকে অস্বীকার করা যায় না, কিন্তু সেটাকে ফ্রি করে নাও। ঠিক আছে, ধরে নাও যে যা হয় একটা হবে। ঠিক আছে, চান্স যখন পেয়েছো, যা হয় একটা হবে। তুমি শুধু কৌশল করো, বাচ্চাদেরকে তুমি ভাইবা দেওয়ার মতো করে পড়াও যাদের পড়াচ্ছ, আর নিজের এই যে আপার প্রাইমারি বলো বা নেক্সট আবার এসএলএসটি আসবে, সেই কৌশলটার দিকে অবলম্বন করো। দেখো একটা জিনিস বলি, পড়ার বিকল্প নেই। যত বেশি, আমি এটাও জানি তুমি যথেষ্ট ভালো পড়ো, তা না হলে তোমার বলা ভঙ্গি বা এই সমস্ত গুলো কম হয় না, মানে রীতিমতো ভালো বলো আর কি। ঠিক আছে, বক্তব্যগত দিক থেকে যদি ধরি, যথেষ্ট ভালো জায়গায় আছো, এবং সেটা মাথায় রেখে যদি চলতে হয় তাহলে আশা রাখবো যে 99% চান্স আছে। হুম, আমি আচ্ছা, আগে আগে ওরা নিয়ে নিক, হ্যাঁ, একটা দুটো তো শুরু করুক, তারপরে না হয় অন্য কিছু দেখবো। হুম, আগে নিয়ে নিক। এরা যা করছে, সত্যি কথা বলতে আমি এখনো পর্যন্ত মানে আহ, দিশা পাচ্ছি না। আমি তো কয়েকজনের মানে রীতিমতো যারা ভিতরে থাকে তাদের সঙ্গে কথা বলেছি কম বেশি। ঠিক আছে, যেমন আমি খোঁজ পেয়েছি, এটা শুনলে হয়তো তোমরা বলবে যে এটা কোথা থেকে পাও। আমি খোঁজ পেয়েছি 3 লাখ ভ্যাকান্সি রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লাখের মতো ভ্যাকান্সি রয়েছে চাকরির ক্ষেত্রে। যাই হোক, ওদিক থেকে ছেড়ে আসো, এবার না হলে পরের বার, পরের বার না হলে তারপরের বার, ঠিক হবে, তবে লেগে থাকতে হবে, এটুকু বলতে পারি। আর যার বয়স একেবারে দোরগোড়া এসে গেছে, সে মানে শেষ পর্যন্ত টানো। ঠিক আছে, সারাদিন শুধু এই নিয়ে ভাবতে থাকো, কিভাবে আমি কাউকে উপস্থাপন করব, কিভাবে আমি কোনো একটা বিষয়কে আত্মস্থ করব। মুখস্থ নয়, আত্মস্থ বলছি, কিন্তু দুটোর মধ্যে ফারাক আছে, মাথায় রাখবে। যাই হোক, আমাদের দ্বন্দ্বটা শেষ করতে হবে, অনেকটা টাইম নিয়ে নিচ্ছে। বুঝতে পারছো তো প্রত্যেকের ক্লাস নিয়ে কোনো কনফিউশন আছে? বেশ, চলো। আচ্ছা, এবার এবার একটা মজার বিষয় আছে, আমি একটা প্রথমে উদাহরণ দিয়েছিলাম, তোমরা তো বললে না সেই উদাহরণটা। এর মধ্যে আমি, তারপর তুমি, ও সে, কি বলছিলাম? আমরা, তাহলে এরা দেখো, এই যে 3টি পদ, এই একটা, এই একটা, আর এই একটা, এই 3টে পদ এক পদে মিলিত হয়ে গেছে, তাই এটা শেষ হয়ে গেছে, তাই হচ্ছে এক শেষ দ্বন্দ্ব। 3টে পদ এক পদে গিয়ে মিলিত হচ্ছে। আবার অনেকে বলে তুমি, আমি ও সে ইজিক্যাল টু কি হবে? তোমরা, তুমি, আমি ও সে, তোমরা। তো ভালোই চালাচ্ছে, এটাও কিন্তু এক শেষ দ্বন্দ্ব। ঠিক আছে, দ্বন্দ্ব সমাসের তাহলে এখানে এইগুলো পড়লে আশা করছি ডিস্টার্ব হবে না। হ্যাঁ, অনুকার দ্বন্দ্ব, একটা দ্বন্দ্ব আমরা ওখানে বাদ চলে গেছি না।
হ্যাঁ, অনুকার দ্বন্দ্ব। আচ্ছা, তোমরা ধনাত্মক শব্দ, শব্দদ্বৈত, অনুকার শব্দ এরকম কিছু শব্দ পড়েছিলে? কখনো শুনেছো এই শব্দগুলো সব সঙ্গে? অনুকার মানে হচ্ছে কোনো একটার সঙ্গে অনুকরণ করা, কোনো একটার সঙ্গে অনুকরণ করা। আমরা বলি চাটা, বলি না? তেল টেল, জল টল, আবার হাতে নাতে, বাসন কোসন, চান টান। এই যে শব্দগুলো ব্যবহার করছি, চানের সঙ্গে টান, তারপরে কি বললাম, হাতে সঙ্গে নাতে, এগুলো কিন্তু অনুকরণ হচ্ছে। চা টা, চার সঙ্গে টা, টাটা আসলে কি? বিস্কুট, বিস্কুট বা ওই জাতীয় কিছু, চায়ের সঙ্গে যেটা আমরা খাই, তাই তো? ব্যাপারটা বোঝা গেল কি এখানে? তেল টেল, হ্যাঁ বলো বলো। তেল ও টেল, তাহলে কি হলো? তেল টেল। ঠিক আছে, তাহলে এইরকম উদাহরণ যখন আমরা পাবো তখন সেটাকে আমরা কি বলবো? অনুকার অর্থপ্রকাশক দ্বন্দ্ব সমাস। কাপড় চোপড়, কাপড় 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 চোপড়, আর একটা আমরা আর একটা কোন ইয়েতে চলে গেলাম না, অনুচর না সহচর? অনুচরে চলে গেলাম। হুম, অনুকারে তোমরা কাপড়, অনুকার দ্বন্দ্ব সমাস হবে না, হবে না। একটা অর্থ বোঝাচ্ছে, দেখো ওখানে যে কটা আমি উদাহরণ বলছি, ধরো জল টল বলছি, জলের সঙ্গে টল, আসলে জলের যে ঢেউ সেই জাতীয় কিছুকে বোঝানো হচ্ছে। তেল টেল, তেলের সঙ্গে আরো যে সমস্ত সামগ্রী থাকছে সেটাকে বোঝানো হচ্ছে। ঢাক ঢোল, এটা তো বোঝাই যাচ্ছে দুটো অর্থ। হাতে নাতে, হ্যাঁ এইখানে একটু অসুবিধা হতে পারে। হাতে নাতে মানে আমরা সচরাচর কি কাউকে ধরে ফেলেছি, সরাসরি ধরে ফেলছি, সেই অর্থে বোঝাচ্ছে। হ্যাঁ, যদিও কাপড় চোপড় বলতে কাপড়ের সঙ্গে অন্যান্য যে সামগ্রী সেটা বোঝাচ্ছে, তাই তো? কিন্তু সেটা পাশাপাশি বোধক হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো একটা জটিলতা সৃষ্টি করে। তাই বলবো যে যে কটা উদাহরণ কম বেশি বলা হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করো, আর দরকার হয় আমি দিয়ে দেবো, তোমরা চাইলে আমি দিয়ে দেবো এখানে। ঠিক আছে? এ পর্যন্ত কি বুঝতে মোটামুটি সমস্যা আছে কারোর, না বোঝা গেছে? এই ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব এইখানে একটু এ করে। হ্যাঁ বল। আচ্ছা, এবারে আমরা কর্মধারায় সমাসে যাব। কর্মধারায় সমাস। আচ্ছা, কর্মধারায় সমাস কাকে বলে জানো? এখানেও আমি একটা উদাহরণ, একটা বৈশিষ্ট্য বলে দিই। পূর্বপদ প্লাস পরপদ ইজ ইকুয়াল টু, এইখানে সচরাচর বইতে যে সংজ্ঞাটা দেওয়া থাকে সেটার জন্য, সেটার ক্ষেত্রে আমি একমত নই। সংজ্ঞাটা যেটা দেওয়া আছে আমি একটু শোনাচ্ছি। বলছে যে সমাসে সমস্যমান পদ দুটির মধ্যে যখন একটি বিশেষ্য অপরটি বিশেষণ থাকে তাকে বলা হচ্ছে কর্মধারায় সমাস। নর্মালি বলছে, কিন্তু এখানে এটা, এই যে পূর্বপদ, এটা বিশেষ্যও হতে পারে বিশেষণও হতে পারে, এটা বিশেষ্য হতে পারে বিশেষণও হতে পারে, আবার দুটোই বিশেষণ বা দুটোই বিশেষ্য হতে পারে, যেটা আমরা কর্ম কর্মধারায় সমাসের মধ্যে পাচ্ছি। এবার একটা বিষয়, তাহলে পার্থক্য কি থাকলো আগেরটার সঙ্গে এটার? আগেরটার মনে করে দেখো, দুটো পদই কিন্তু সমানভাবে প্রাধান্য পাচ্ছিল।
কিন্তু কর্ম, হ্যাঁ, পরপদের, ও এখানে লেখা আছে তো, পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে এখানে পরপদের অর্থ কিন্তু আমরা প্রাধান্য পাচ্ছি। ঠিক আছে, মনে রাখবে। উদাহরণ একটা দিয়ে দিই, নীল যে উৎপল, কি পাবো আমরা? নীলোৎপল। দেখো কার প্রাধান্যটা পাচ্ছে, কে প্রাধান্য পাচ্ছে? উৎপল শব্দটা প্রাধান্য পাচ্ছে, তাই তো? নীল কিন্তু বিশেষণ, আর উত্তরপদ যেটা আছে বা পরপদ উৎপল সেটা কিন্তু বিশেষ্য। আর এই দুই পদ নিষ্পন্ন হয়ে নীলুৎপল শব্দটা হচ্ছে। ঠিক আছে, এখানে কারোর বুঝতে সমস্যা আছে এই পর্যন্ত? নেই তো? চলো এবার আমরা এই কর্মধারায় সমাসটার শ্রেণীবিভাগ করব। এটাকে 5টা ভাগ করা যায়। ঠিক আছে, কটা ভাগ করা যায়? 5টা ভাগ করা যায়। এক হচ্ছে সাধারণ কর্মধারায়, এইখানে না যত উদাহরণ আমরা ব্যবহার করব, কোনোটা বিশেষ্য প্লাস বিশেষ্য, কোনোটা বিশেষণ প্লাস বিশেষ্য, ঠিক আছে, বা দুটোই বিশেষ্য, এরকম পদ থাকে। এই জন্য এটার দূরে একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস মনে রাখবে, কর্মধারায় সমাসে না যেমন মাঝখানে যে থাকে, চেনার উপায়টা বাদ চলে গেছে ওখানে। চেনার উপায়টা কি ছিল? চেনার উপায় ওই যে মাঝখানে যে সংযোজক থাকতে পারে, যিনি, তারপরে তিনি, ঠিক আছে, যে, সে, এরকম বোঝায়। কখনো একই ব্যক্তি বোঝালে যে সে হয়ে যায়, ঠিক আছে, এরকম অর্থে। যেমন যেমন একটা উদাহরণ বলছি, ডাক্তার সাহেব, হুম 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 বলো। রাজস্বী, যিনি রাজা তিনি ঋষি, তাহলে একই বোঝাচ্ছে যখন। আবার দেখো, যিনি রাজা বলছি, রাজাটা কি বিশেষ্য না বিশেষণ? বিশেষ্য, বিশেষ্য। তাহলে এইগুলো কিন্তু আমরা বুঝতে পারছি যে কোথায় কোনটা বসছে। সাধারণ কর্মধারায়ের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আমরা পাবো, যেখানে কি কি থাকবে? বিশেষ্য প্লাস বিশেষ্য, ঠিক আছে, আবার বিশেষ্য প্লাস বিশেষণ, তারপরে বিশেষণ প্লাস বিশেষণ, এগুলো কিন্তু আমরা পাবো। ঠিক আছে, এখানে কারোর বুঝতে অসুবিধা? গিন্নিমা করে নাও এখানে উদাহরণ। গিন্নিমা কি হবে? যিনি, গিন্নি, তিনি, মা। তাহলে গিন্নিমা হয়ে গেল। ঠিক আছে, এবারে আসো মাঝখানের পদ লুপ্ত হচ্ছে, অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারায়। 2 নম্বর পার্টে আসো। মধ্য পদলোপী কর্মধারায়। দেখো এইখানে একটা কথা আমি বলে দিই,
তোমরা আগে যেটা ব্যবহার করছিলে যে পূর্বপদ আর পরপদ দুটো পাচ্ছিলাম, তার পাশাপাশি আবার কিন্তু আরেকটা পাচ্ছি মধ্যপদ, মাঝখানে যে পদটা সেটা কিন্তু লুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, সহজ উদাহরণ হচ্ছে কি এখানে, তাহলে কি মাঝের, হ্যাঁ, পদ লুপ্ত হবে। উদাহরণ কি বলো? হ্যাঁ, সিংহাসন, সিংহাসন, তাহলে কি হবে? সিংহ চিহ্নিত আসন। আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে, চিহ্নিত শব্দটা সংযোজক হতে পারতো তো, কেন সংযোজক বলছি না চিহ্নিত শব্দকে? এত ওখানেও তো সেই আমি যে শব্দটা ব্যবহার করছিলাম, কাঁচা যে কলা, কাঁচকলা, যেটাও তো লুপ্ত হচ্ছিল। আর গুড, হ্যাঁ, এইখানে মাথায় রাখবে যে এটা কিন্তু অব্যয় পদ নয়। ঠিক আছে, এটা সংযোজক ওই জন্য নয়। ঠিক আছে, মাঝখানের একটা পদ সেটা লুপ্ত হচ্ছে। পলান্ন কি হবে? পল, পলা নয়, পল মিশ্রিত অন্ন। পল, পল মানে কি? পলান্ন, পল মিশ্রিত অন্ন। এখানে এই পল মানে হচ্ছে মাংস। ঠিক আছে, আর কি হতে পারে? ঘর জামাই, ঘর জামাই কি হবে? ঘরে আশ্রিত, ঘরে আশ্রিত জামাই। ঠিক আছে, ঘরে আশ্রিত জামাই। ছায়া তরু, ছায়া প্রধান তরু, ছায়া প্রধান তরু। ঠিক আছে, দাবানল, এগুলো কিন্তু নতুন নতুন শব্দ। ডাব, তারপরে কি হবে? জাত আনল। ঠিক আছে, ডাব, জাত আনল। এবারে আমাদের একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে কর্মধারয় সমাস জানতে গেলে চারটে বিষয় জানতে হয়। একটা হচ্ছে ডাব, জাত, অনল। ঠিক আছে, আচ্ছা, আমাদের এই একটা মানে চারটে বিষয় সংক্ষিপ্ত আকারে একটুখানি জানতে হবে, হ্যাঁ, না হলে আমাদের পরের গুলো যেতে পারবো না। উদাহরণ বা শ্রেণী বিভাগে উপমেয়, উপমান, যারা নেট পড়েছো সেখানে অলংকারের পাটে ছিল এগুলো। সাধারণ, ধর্ম, আর সাদৃশ্য বাচক শব্দ। হ্যাঁ, বা তুলনাবাচক শব্দ, বা তুলনাবাচক শব্দ। আমি, যারা নেট পড়েছো, আমার ক্লাস করেছো, তারা জানো আমি একটা নর্মাল উদাহরণ খুব সহজ করে মজা করে একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে কি, একদম তাই, মেয়েটি, মেয়েটি কচি কলা পাতার ন্যায় কি হচ্ছে? বেড়ে উঠেছে। দেখো, মেয়েটি কচি কলা পাতার ন্যায় বেড়ে উঠেছে, আমি কার সম্পর্কে বলছি? আমি মেয়েটির সম্পর্কে বলছি। তাহলে এই মেয়েটি হচ্ছে উপমেয়।
মেয়, তাই তো? আমি মেয়েটির সম্পর্কে বলছি, তার মানে মেয়েটি হচ্ছে উপমেয়। এবারে আসো, মেয়েটির সম্পর্কে, মেয়েটির সঙ্গে কার তুলনা করছিলাম? উপমান। কেন হলো? উপমেয় সঙ্গে যার তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। ঠিক আছে, তাহলে উপমেয় কাকে বলে? উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয়। আচ্ছা, আর উপমান? যার সঙ্গে তুলনা করা হয় তাকে হচ্ছে কি বলা হয়? উপমান, তাই তো? আচ্ছা, এবার তুলনা তো করা হলো, এই তুলনা, উপমেয় এবং উপমানকে তুলনা করার জন্য কি কোন শব্দ ব্যবহার করা হচ্ছিল? তাহলে এই ন্যায় দুটোর মধ্যে তুলনা বোঝাচ্ছে না? তাহলে এই ন্যায়টা হচ্ছে কি? হ্যাঁ, তুলনা বাচক বা সাদৃশ্য বাচক শব্দ। আর মেয়েটিও বেড়ে উঠছে, কলাপাতাও বেড়ে উঠছে, তাহলে এটা হচ্ছে সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম। এই চারটে বিষয় খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতেই হবে। কি কি বললাম? একটা হচ্ছে উপমেয়, তারপরে আসছে কি উপমান, তুলনাবাচক বা সাদৃশ্যবাচক শব্দ, আর সাধারণ ধর্ম। ঠিক আছে, এই চারটে মনে রাখো। এবারে আমরা পরের পাঠে চলে যাই। 3 নম্বর, 2 নম্বর হয়েছিল তাই না? মধ্যপদলিপি কর্মধারায় হয়ে গেছে। এবারে আসো 3 নম্বর, উপমান কর্মধারায়। উপমান না, উপমিত কর্মধারায়। উপমিত কর্মধারায়। আচ্ছা, উপমিত কর্মধারায় কাকে বলে? হ্যাঁ, আবার সেই পূর্বপদ এবং উত্তরপদ লেখো। এইখানে একটা বিষয় মনে রাখতে হবে, উম, পূর্ব পদ আর পরপদ। পূর্বপদ কি থাকবে? পূর্বপদ হচ্ছে উপমেয়, আর পরপদ উপমান। এই দুটোর মধ্যে কিন্তু যখন মিল বোঝাবে, এই দুটোর মধ্যে কি বোঝাবে? মিল, তখন তাকে বলা হবে উপমিত কর্মধারায় সমাস। যেমন উদাহরণ বলছি, মুখচন্দ্র। মুখচন্দ্র, হ্যাঁ, মুখ চন্দ্রের ন্যায় মুখ, মুখ চন্দ্রের ন্যায় বা চন্দ্রের ন্যায় মুখ। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বলতো? এখানে মুখটা কি, কার সম্পর্কে বলছি আমি? এই যে দুটো শব্দ দিয়েছি, মুখ চন্দ্রের ন্যায়,
তাহলে আমি কার সম্পর্কে বলছি? মুখ সম্পর্কে। মুখের সঙ্গে কার তুলনা করছি? তাহলে মুখটা যদি মানে মুখের সম্পর্কে যদি আমি বলি, তাহলে মুখটা হচ্ছে কি? উপমেয়। উপমেয়। আর আর চন্দ্রটা কি হচ্ছে? উপমান। উপমান, তাই তো? আখি পদ্ম। আখি পদ্মের ন্যায়। ভালো করে বোঝো, আখি পদ্ম। হ্যাঁ, ঠিক আছে। মাঝখানে চলে আসলে ব্যাপারটা নয়, এরকম ভাবে বলা যায় যে পদ্মের ন্যায় আখি। পদ্মের ন্যায় আখি। আমি এটাকে যদি একটু ঘুরিয়ে বলি, ভুল কি বলছি? আমি ধরো বললাম আখি পদ্ম, বলছি আখি পদ্মের ন্যায়। আবার আমি বললাম, এটাকে ঘুরিয়ে বললাম পদ্মের ন্যায় আখি। আমি কি ভুল বললাম? আমি কি ভুল বললাম? হুম, একদমই তাই। এটাও কিন্তু ভুল বলিনি, কিন্তু এইখানে গিয়ে উপমিত কর্মধারায় আর থাকছে না। কেন থাকছে না? পদ্মের ন্যায় আখি যখন বলছি, পদ্ম তো আগে পূর্বপদ হয়ে যাচ্ছে। পূর্বপদ তো আমার বলা ছিল যে কি, উপমেয়। পূর্বপদ তো উপমেয় হওয়ার কথা ছিল, কিন্তু এখানে পূর্বপদ তো উপমান হয়ে যাচ্ছে। অন্য সমাস হয়ে যাবে, কিন্তু ভুল নয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? কে বুঝতে পারছিলে না? টুটু, বুঝতে পেরেছো? কেউ উত্তর দাও না কেন? আর বাকি সবাই বুঝতে পেরেছো? অমিত? হ্যাঁ, একদমই তাই। তাহলে এইখানটায় বোঝা গেল। তাহলে এখানে ক্লিয়ার হলো তো? অতএব ওইভাবে লেখা যাবে না। ঠিক আছে, চলো। তাহলে এটা গেল আমার উপমিত কর্মধারয় সমাস। হ্যাঁ, এবারে আসো উপমান কর্মধারয় সমাস। 4 নম্বর। সবার বোধহয় ঘুম পেয়ে গেছে। উপমান কর্মধারয় সমাস। আচ্ছা, এখানের ক্ষেত্রে তাহলে কি দাঁড়াবে? হ্যাঁ, পূর্ব পদ প্লাস উত্তর পদ। এখানে পূর্বপদ কি দাঁড়াচ্ছে? উপমান। আর উত্তর পদ কি দাঁড়াবে? সাধারণ ধর্ম। না, এখানে সাধারণ ধর্ম। ঠিক। হ্যাঁ, তাহলে তুষার ধবল কি হবে? বা রক্ত রাঙা, রক্তের ন্যায় রাঙা। উদাহরণ দাও। শঙ্খপদ্ম। রক্ত রাঙা কি হবে? রক্তের ন্যায় রাঙা। দেখো, রক্তের ন্যায় রাঙা কি? জবা ফুল। আমি যাকে বলছি সে কিন্তু এখানে নেই। আছে কি? ভেবে দেখো। আমি বললাম রক্তের ন্যায় রাঙা,
কে বা কি রক্তের রায় রাঙা? কারোর একটা সম্পর্কে বলছি তো, সেই কারোর সম্পর্কে যেটা বলছি সে কিন্তু এখানে উহ্য, অর্থাৎ নেই। থাকছে কে? যাকে তুলনা করা হচ্ছে সে থাকছে না, যার সঙ্গে তুলনা করা হচ্ছে সে থাকছে, আর সাধারণ ধর্ম থাকছে। আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? জলদ গম্ভীর, জলদ গম্ভীর। আচ্ছা, ফুটি ফাটা, ফুটির ন্যায় ফাটা, এইগুলো দেয় কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তারপরে চলো এবারে আসো রূপক কর্মধারায় সমাস। এই একটা মজার বিষয়। রূপক 5 নম্বর, রূপক কর্ম ধারয় সমাস। রূপক কর্মধারায় সমাস। এখানে দেখো পূর্বপদ প্লাস উত্তর পদ। মজার বিষয় হচ্ছে এখানে পূর্বপদ উপমেয় হবে আর উত্তরপদ উপমান হবে। ঠিক লিখেছি? হ্যাঁ, তাই কি? আর একটু ভাবো। হ্যাঁ 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 হ্যাঁ, আশারূপলতা। এইটা বলতে চাইছি আমি। এখানেও কিন্তু না, এই প্রথম পদটা কিন্তু উপমেয় আছে এবং পরপদ উপমান আছে, আর এই দুটোর মধ্যে একটা অভেদ কল্পনা করা হবে। অভেদ। এই যে আশারূপলতা বলছো, আশা রূপ লতা, কার সম্পর্কে বলছি আমি? আশার সম্পর্কে বলছি না? আশার লতার মতো রূপ নিয়েছে, এরকম একটা ভাবতে চাইছি। এবং দুটোর মধ্যে একটা অভেদ কল্পনা করে তৈরি করছি কি? আশা লতা। অমিত, বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে এবার? আরো একটা সহজ উদাহরণ নিয়ে আসি। মনোরূপ মাঝি। মনোরূপ মাঝি মানে মনকে মাঝির সঙ্গে তুলনা করছি। মন মাঝি। আঁখি পাখি, আঁখি রূপ পাখি। হ্যাঁ, আঁখি পাখি। বলো এখানে কার বুঝতে অসুবিধা? বুঝতে কি অসুবিধা আছে? বেশ। এবার একটু একটা সমাস যেটা রয়েছে, একটাই মাত্র, কিসে যেন একটা ছিল, একটা নিত্য হতে পারে, দ্বিগু হতে পারে, তোমরা যেটা বলবে সেটা করাবো। দ্বিগু করাই, দ্বিগু সমাস। তাহলে এবারে লাস্ট যেটা দ্বিগু, কষ্ট হয়ে গেছে নাকি সবার? এর পরের দিন একটা সহজ নিয়ে এসে তারপরে আবার এই ব্যাকরণটাই চলে আসবে। ঠিক আছে? এর পরের দিন বাক্য নিয়ে আলোচনা করবো এবং বাক্য গঠন এই সমস্ত গুলো যদি তোমাদের থেকে থাকে আমি দেখে নেবো, দেখে নিয়ে সেটা দেবো। হ্যাঁ, প্রত্যয় প্রত্যয় সহজ, প্রত্যয়ের কিছু অংশ দেখে নিলে অনেকটাই করতে পারবে। আর ওখানে আর একটা জিনিস আছে, কিছু চেনা পরিচিত প্রতিনিয়ত আসে, সেই ধরনের কিছু প্রত্যয় মনে রাখলে হবে। ঠিক আছে? ঝপ করে যদি আমি কঠিন গুলো এক্ষুনি করাই
এই যে কজন উপস্থিত থাকছে তাও দেখো 2-3 জন চলে গেছে, পালিয়ে গেছে ক্লাস থেকে। হুম। এর পরের দিন কে বললে প্রত্যয় আছে? নন্দিনী। নন্দিনী আর খুঁজে পাওয়া যাবে না। না না, অবশ্যই করাবো, আমি করাবো বলেছি যখন, এবার শুরু করে দিয়েছি। যদি আমি সুস্থ থাকি আর আমার কোনো প্রবলেম না থাকে, আমি ক্লাস কন্টিনিউ নেব। তোমরা শুধু করে উঠতে পারলে হয়। এবং যারা ক্লাস অ্যাটেন্ড করছে না, তারা ফেঁসে যাবে। ক্লাসের মধ্যে যে আলোচনাটা হয় সেটা কিন্তু পারবে না। আর অবশ্যই ওখানে প্রচুর, আমি এখনো তো পিওয়াইকিউ নিয়ে আসিনি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিছু পরিচিত, হ্যাঁ, যেগুলো বিভিন্ন জায়গাতে আসে, বিভিন্ন জায়গাতে সেই ব্যাকরণগুলো আমি নিয়ে চলে আসবো প্রত্যয়। তোমরা শুধু রেডি হয়ে পড়তে থাকো। হুম। আচ্ছা, দ্বিগু সমাসের ক্ষেত্রে দেখো, এখানেও যদি আমরা একটু সংক্ষেপে করি তাহলে কি পাবো? একটা হচ্ছে পূর্বপদ আর পরপদ ইজিক্যাল টু কি পাবো? এগুলো কেন আসছে? পরপদ, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। আচ্ছা, এবার পূর্বপদ কি থাকবে? সংখ্যাবাচক বিশেষ্য। মনে রাখবে, দ্বিগু সমাসের পূর্বপদ সবসময় সংখ্যাবাচক হবে, বিশেষ্য করো না, এটা বিশেষণ করো। সংখ্যাবাচক বিশেষণ। আর পরপদ যেটা থাকবে বিশেষ্য থাকবে। আর একটা জিনিস মনে রাখবে, চেনার উপায়, হ্যাঁ, উপায় সমাহার সমাহার, তারপরে সমষ্টি, এইগুলো কিন্তু থাকবে চেনার উপায় হিসাবে। সমাহার থাকবে বা সমষ্টি থাকবে। একটা উদাহরণ নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। শতাব্দী আমাদের স্টুডেন্ট ছিল, নেট কোয়ালিফাই করে গেছে, তাও জেআরএফ পেয়েছে। এখন পিএইচডি করছে, তোমার হচ্ছে কি ডায়মন্ড হারবার উম্যান কলেজ রয়েছে, উম্যান ইউনিভার্সিটি, ওখান থেকে পিএইচডি করছে। ঠিক আছে। এবং সত্যি কথা বলতে প্রচুর কষ্ট পেয়ে, কষ্টের সঙ্গেও পড়াশুনো করছে। ঠিক আছে। আমার ক্লাস করছে, একদিন ফোন করে, মানে আমি ক্লাসে এরকম তোমরা যেমন আছো, আনসার জিজ্ঞাসা করেছি, ও আমাকে বলছে যে স্যার, আমি এখন আইসিইউতে আছি, আমার ফোন দেবে না বলছিল, আমি চুপি চুপি ফোন নিয়ে ক্লাস করছি, আমি উত্তরটা কথা বলতে পারবো না, আমি শুধু দেখতে পাবো। ঠিক আছে। মানে কতটা, 2 দিন অন্তরও হসপিটালাইজড হতো, ওর একটা অসুখ ছিল, কঠিন অসুখ, সেটা এখনো সারেনি। ঠিক আছে, এখনো কন্টিনিউ মাঝে মাঝে প্রবলেম হলে ওকে হসপিটালে ভর্তি হতে হয়। এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে ও যদি জেআরএফ পেতে পারে, তোমরা তো অনেক সুস্থ, তোমরা অনেক ভালো আছো, অতএব তোমরাও পারবে। পজিটিভ থিঙ্কিং আনতে হবে। ঠিক আছে। তাহলে শতাব্দী কি হবে বলো? শত অব্দের সমাহার। ঠিক আছে। এখানে কিন্তু এইটা হচ্ছে পূর্বপদ, এইটা হচ্ছে পরপদ, আর সমাহারটা থাকছে। ঠিক আছে। ত্রিকূট কি হবে? ত্রিকূট, ত্রিকূটের সমাহার। নবরত্ন,
একদম তাই। নব রত্নের সমাহার, নবরত্ন, পঞ্চবটী, ঠিক আছে, পঞ্চবটের সমাহার। পঞ্চবটের সমাহার, হ্যাঁ কি বলছো বলো, কে একটা কি বলছো? হ্যাঁ, এটা একটা পার্থক্য আছে, সেটা বহুব্রী করিয়ে তারপরে বলি, তাহলে সুবিধা হবে। আমি ওটা যখন করাবো আমার মাথায় আছে ওটা। হ্যাঁ, মানে আমি একদম পুরো খাতায় নোট ডাউন করে রেখেছি যে কি কি জিনিস তোমাদের করাবো, ঠিক আছে, সেইটাই আমি কন্টিনিউ তোমাদের বলছি, ঠিক আছে। তাহলে বুঝতে পারবে, না হলে এক্ষুনি করলে আগে তো বহুব্রী ব্যাপারটা জানতে হবে, তারপরে সংখ্যাবাচক বহুব্রী জানতে হবে, তারপরে হচ্ছে তোমার দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রী সমাসের পার্থক্য কি সেটা জানতে হবে, তবেই তো হবে না। ঠিক আছে অমিত, পরের দিন আসছি। হুম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ইন্দ্রা কি বলছিলে? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা কাটা কাটা আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বেশ। তাহলে এইগুলো নিয়ে পরের দিন আমি একটা কোশ্চেন নিয়ে আসি, তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। আর তারপরে আবার নতুন করে অন্য একটা টপিক করাবো, কি এই টপিকই করাবো বাকি তিনটে সমাস, ঠিক আছে। বেশ 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 বেশ, ঠিক আছে, বেশ বেশ, একদম যথা আজ্ঞা। তাহলে আজকে এই পর্যন্ত থাক, গুড নাইট সবাইকে।